আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমাকে আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমরা দ্রুত ভিত্তিক আমাদের ক্লাসের মূল কন্টেন্টে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা মোটামুটি যদি সময় পাই তাহলে তিনটি সলভ দেখাবো, আর যদি সময় না পাই তবে দুইটি মিনিমাম সলভ দেখাবো। তবে সলভের বিষয়টা হচ্ছে যে আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে সদ্য অনুষ্ঠিত বিকেলবেলা অনুষ্ঠিত পরীক্ষার গণিত অংশের আমরা সমাধান দেখব। একই সাথে গত শুক্রবারে পাওয়ার গ্রিডে একটা পরীক্ষা হয়েছিল, সেটি দেখার চেষ্টা করব, এবং একই সাথে 48তম বিসিএস এর গণিত অংশের সমাধানটাও দেখার চেষ্টা করব। তাই যে যেখান থেকে দেখছেন শুনছেন কমেন্টে আপনার উপস্থিতি জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও লাইভটি দেখার সুযোগ করে দিন। তো চলুন দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই তো এই কোশ্চান দিয়ে শুরু হয়েছে। 1 নম্বর কোশ্চান। আমরা এই অঙ্কটি গতদিনও করাইছি, আজকে আবারও দেখাবো। আমরা কি জানি, কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে আপনার উপস্থিতি অন্তত জানান। উপস্থিতি জানালে আমারও ভালো লাগবে, আপনাদের নিজেদেরও ভালো লাগবে, না? আপনার উপস্থিতি জানান, কে কোথায় থেকে দেখছেন। আশা করি আজকে অনেক কিছু শিখবেন। নিউ কিছু টপিকস আমরা শিখবো, যেমন সরলরেখার ঢাল রিলেটেড কিছু শিখবো। এখানে যে ঐকিক নিয়মের মতো বা কথায় অঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কি করা যায়, ধারার অঙ্ক যে থাকে সেটাও আপনারা আজকে দেখবেন, না? প্রথমেই 1 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো, না? কমেন্ট করে জানান অবশ্যই, কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানান। আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাই নাই। আর বিগত ক্লাসগুলো আমাদের কেমন ছিল, বিশেষ করে আমার ক্লাসগুলো, আমি তো গণিতের ক্লাস নিচ্ছি, আমি তো আপনাদের সাথে কথাই দিয়েছি যে যদি আপনি আবার ক্লাসগুলো কন্টিনিউ করেন, হয়তো বড় জোর 20 দিন বা 1 মাস পরে আপনার আর গণিতে ভয় থাকবে না ইনশাল্লাহ। আজকের যে অঙ্কটি দেওয়া আছে ত্রিভুজ রিলেটেড, না? ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার বের করতে বলছে। আর কি ত্রিভুজ এটা? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সূত্র আমরা জানি না, কে জানে বলেন তো আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? স্যার ইংলিশ ক্লাস কখন শুরু হয় আর সপ্তাহে কি বার হয়? আচ্ছা, এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমাদের যারা টিম মেম্বার আছে তারা বলতে পারবে যে কখন কখন ইংলিশ ক্লাসটা হয়। আমি তো প্রায় দিনই ক্লাস নিই, আমার ক্লাসটা মূলত 8:30 থেকে 9টার মধ্যেই শুরু হয়, তবে বিশেষ কিছু দিনে কি একটু সামনে আসে, না? তো চলুন আমরা আমাদের এই অঙ্কটা করি। ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার। বাহুর কি বাহু? সমবাহু, না? এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে চলুন আমরা এই অঙ্কটা করে দেখি। কে পারবে এই অঙ্কটা করতে? উত্তর কত হবে কেবল বলেন তো আপনাদের মধ্যে থেকে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা? √3/4 a স্কয়ার, অর্থাৎ 18 উপরে কি স্কয়ার, কারণ এটি একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4। আমি এখানে সূত্রটি লিখলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। √3/4 a স্কয়ার, না? ঠিক আছে না সূত্র? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এটাকে লিখতে পারবো √3 গুণ 18 গুণ 18, না? 18কে কয়বার লিখতে পারবো? 2বার, না? তাহলে 4, এখানে কয়বার যাবে? 2, এখানে এখানে 9, এখানে 9 আর এখানে 9, তাহলে 9 9 81, 9 9 81 √3। ঠিক আছে না? এই অঙ্কটা নিশ্চয়ই আপনারা পেরেছেন। আজকে যাদের পরীক্ষা ছিল এই অঙ্কটি নিশ্চয়ই পেরেছেন। আর এটা তো পারার কথা, এটা তো পারতেই হবে, এই অঙ্ক তো পারতেই হবে, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, না? এটা গেল 1 নম্বরটা বুঝতে পেরেছেন নাকি? ঘ নম্বর হবে, ঘ না গ হবে ভাইয়া? মহিউদ্দিন ভাইয়া, মহিউদ্দিন তন্ময়
এটা কত হবে, ঘ না গ? 9 9 গুণ করলে কত হয়, 9 9 81, 81√3। এটার উত্তর হবে গ। যে যেখান থেকে লাইভটা দেখছেন শেয়ার করে দেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনারা যারা পরে জয়েন করেছেন তাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকেল বেলা অনুষ্ঠিত পিএইচসি কর্তৃক এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। কারণ এখানে বলেই দিচ্ছে, দেখেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী পরিচালক পাবলিক সার্ভিস কমিশনের সহকারী পরিচালক কোন অংশ সমাধান করছে আমরা, গণিত অংশ। এবং কবে অনুষ্ঠিত হয়েছে, আজকে অনুষ্ঠিত হয়েছে বিকেল বেলা। আমরা বিকেল বেলা কোশ্চেনটা পাইছি, কখন অনুষ্ঠিত হয়েছে আমি শিওর জানি না। যাই হোক, এই তো একটা কোশ্চেন দেওয়া আছে সেটের অঙ্ক। সেটের দ্য মর্গান ল বলে একটা, মর্গানের একটা সূত্র আছে। কি সূত্রটা কে বলতে পারবে আমাদের মধ্যে থেকে একজন বলেন তো, মর্গানের সূত্রটা কি? মর্গানের একটা সূত্র আছে না, মর্গানের ল বা মর্গানের সূত্র, সেট রিলেটেড একটি সূত্রটা হচ্ছে এরকম যে দুটি সেটের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট লিখি, দেখেন দুটি সেটের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, এটাকে যদি ইংলিশে লিখি দেন দ্য কমপ্লিমেন্ট অফ টু সেট, দুটি সেটের বাংলায় লিখি দুটি সেটের কি ইন্টারসেকশন বা সেদের কমপ্লিমেন্ট বা বাংলায় বলা হয় পূরক। দুটি সেটের সেদের পূরক সমান সমান সেট দুটির আমার সাথে সাথে একটু দেখেন তাহলে ভালোভাবে বুঝবেন। সেট দুটির আলাদা আলাদা কি আলাদা আলাদা পূরকের সংযোগ কি লিখলাম আমি, যে মর্গানের সূত্র কি, স্যার মর্গান কি বলছেন যে দুটি সেটের সেদের পূরক, দুটি সেটকে আগে কি করছি, সেট বা ইন্টারসেকশন করছি, করার পরে তার কমপ্লিমেন্ট বা পূরক করছি। পূরক করলে সেই দুটি সেটের আলাদা আলাদা কমপ্লিমেন্ট বা পূরকের সংযোগের সমান। তাহলে এখানে দেখেন এ বা বি, এটা তো মর্গানের সূত্র না। এখানে এটা দেখেন, এটাও হবে না, কারণ ইউনিয়নের কমপ্লিমেন্ট, ইউনিয়ন বা সংযোগের পূরক আবার পূরকের সংযোগ, এটা কখনোই মিলবে না, এটা হবে না, এটাও হবে না। অ্যাকচুয়ালি হবে কোনটা, এটা গ নাম্বার না? গ নাম্বার কেন হবে কে বলতে পারবে বলেন তো? আপনাদের মধ্যে থেকে একজন অন্তত কমেন্ট করে জানান যে গ নাম্বার কেন এখানে হয়েছে। আমরা একটু জাস্ট এই অঙ্কটা একটা উদাহরণ দিয়ে দেখি। মনে করেন একটা সার্বিক সেট ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 আর কত 4 সামথিং, আর এ দেওয়া আছে কথার কথা 1 3 আর 4, আর বি দেওয়া আছে কথার কথা 2 আর 4, কথার কথা বলে নিলাম এটা। ধরেন সার্বিক সেটটা কাকে বলে? সার্বিক সেট হচ্ছে যে যখন কোন সেট নিয়ে আলোচনা করব, সকল সেট, কি বললাম, সকল সেট যখন ওই সেটের অধীনে আলোচনা করা হয় বা ওই সেটের অধীনে থাকে, তখন যে সেটের অধীনে থাকছে সেটাকে বলা হয় সার্বিক সেট। তো এখানে ইউটাকে আমি কি বললাম, সার্বিক সেট। আর ইউ এর উপসেট এ আর বি, এর উপাদান কত 1 2 3 আর 4, আর বি এর উপাদান 2 আর 4, ঠিক আছে? তাহলে আমি এদের কি করব, ইন্টারসেকশন বের করি। তাহলে এ ইন্টারসেকশন বা সংযোগ বি করতে হয় কিভাবে, কমন গুলো জাস্ট কমন। তাহলে কি আছে, এখানে 4 আছে আর এখানে 4, তাহলে এই সেটটা হবে কত 4। এটার আবার কমপ্লিমেন্ট করেন এ ইন্টারসেকশন বি, এটার কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে এ বাদ দিলে থাকছে কি এইটা, তার মানে কত 1 2 আর 3, ঠিক আছে? এখন এইটারই যদি আপনি এ এর কমপ্লিমেন্ট বের করেন তাহলে আমি কি পাবো, ইউ বিয়োগ এ সমান সমান ইউ থেকে এ বাদ দেবো 1 3 আর কত
4, বাদ দিলে থাকছে এখানে কত 2। ঠিক আছে, এখন আবার বি কমপ্লিমেন্ট দেখেন। বি কমপ্লিমেন্ট মানে কি, ইউ বিয়োগ বি সমান সমান বি মানে কত 2 আর কত 4, 2 আর কত 4, 2 আর 4 এখানে থেকে বাদ যাবে, থাকবে কত 1 আর 3। তাহলে এটা আবার সংযোগ করেন, এ সংযোগ বি, এটা সংযোগ করেন। সংযোগ করলে কত, এখানে কত ছিল আমার 2 আর এখানে কত 1 আর 3, অর্থাৎ 1 2 আর কত 3। এটাই হচ্ছে মর্গানের বিধি। মর্গানের বিধি তাহলে আমি বললাম কি, যে দুটি সেটের ছেদের পূরক ওই সেট দুটির আলাদা আলাদা পূরকের সংযোগ। এখন ইংলিশে যদি বলা হয় যে the complement of two set, তার আলাদা আলাদা কি কমপ্লিমেন্টের সমান, the union of complement। বাংলায় বলি তাহলে কি, যে দুটি সেটের ছেদের পূরক সমান সমান সেট দুটির পূরকের সংযোগ। এটা হচ্ছে মর্গানের বিধি বা মর্গানের ল বা মর্গানের সূত্র। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে আপনি জানাবেন, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। আপনি কি বুঝতে পেরেছেন এই অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরেরটা দেখি। 2 নাম্বার গেল। 3 নাম্বার এখানে দেখেন বলছে 500 এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাছাড়া তার কোনো আর ফার্দার উৎপাদক নাই। অর্থাৎ যে সংখ্যাকে শুধুমাত্র সে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এর বাইরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, বা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা দেখেন বলছে 500 এর চেয়ে বড় ক্ষুদ্রতম, অর্থাৎ 500 থেকে বড় হবে তবে ক্ষুদ্রতম। যেমন 500 থেকে বড় কোনটা, এটা 501। কিন্তু আমরা জানি যে 501 সমান সমান অঙ্কগুলো যোগ করলে কত হয়, 6। এবং এটাও জানি আমরা যে যদি অঙ্কের যোগফল কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। কি বললাম, অঙ্কের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তবে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। তার মানে এটা মূলদ না, কিন্তু এটা কি মূলদ। কারণ 500 এর ঠিক পরের বড় কোনটা, এটা 503 মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, মূলদ বলছি কেন, মৌলিক। আপনারা আছেন নিশ্চয়, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর বুঝতেছেন কিনা। যদি বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এই গণিতটা বুঝতে পারি নাই, তাহলে আমি ফার্দার আবার বোঝানোর চেষ্টা করব। এইখানে দেখেন আবারও বলে নিই যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে শুধু ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, আর কোনো ভাজক বা উৎপাদক নাই, বা গুণনীয়ক যাই বলে না কেন সেগুলা নাই। যদি না থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন প্রশ্নে বলেছে 500 এর ঠিক বড় ক্ষুদ্রতম মৌলিক। 500 এর বড় 501 মনেই হতে পারে যে 1 ভাগ যাবে না, কিন্তু এটার অঙ্কগুলা যদি যোগ করি 5 যোগ 0 যোগ কত 1 সমান সমান কত 6। তার মানে 6 যেহেতু পাইছি, তার মানে 3 দ্বারা বিভাজ্য হবে। কারণ 2 দিয়ে বিভাজ্য হতে হলে জোড় হতে হয়, 3 দিয়ে বিভাজ্য হলে অঙ্কগুলোর যোগ করলে কত হয়, 3 দিয়ে বিভাজ্য হতে হয়। 4 দিয়ে বিভাজ্য মানে কি, লাস্টের দুইটা অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয়, 5 দিয়ে মানে কি হয় 5, অথবা কি হতে হবে লাস্টে 0 থাকতে হবে। এরকম নিয়ম অনুযায়ী যেহেতু এটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে এটা মৌলিক সংখ্যা না, পরের এটা মৌলিক সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, আপনাদেরকে জানিয়ে রাখি আবারও যে আজকে আমরা ক্লাস নিচ্ছি সদ্য অনুষ্ঠিত পিএইচসির সহকারী পরিচালক, যা আজকে অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষার গণিত অংশের সমাধান আমরা দেখছি। এখানে বলছে যে এইটার লসাগু। আমরা জানি যে ভগ্নাংশ 3 প্রকার। কয় প্রকার? ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। তবে 2 প্রকার অ্যাকচুয়ালি, ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। প্রকৃতর আরেকটা নাম হচ্ছে কি, মিশ্র, না? প্রকৃতর আরেকটা নাম কি, মিশ্র। তো এইটা কি, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। আর ভগ্নাংশের লসাগু সমান সমান লবের কি, লবের লসাগু ভাগ
হরের কি গসাগু। এটাই তো সূত্র না? ভগ্নাংশের যখন লসাগু বের করি তখন আপনারা একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আর ক্লাস বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে না পারেন জানাবেন এখানে কমেন্ট করে, তাহলে আমি জানানোর চেষ্টা করব আপনাকে। পটুয়াখালী থেকে বিভিন্ন জন জায়গা থেকে যুক্ত হচ্ছে, সবাই যুক্ত হয়ে যাবে আশা করা যায়। তো এখানে দেখেন যে আমরা লসাগু সমান সমান কি জানি, ভগ্নাংশের লসাগু সমান সমান কি জানি আমরা, লবের লসাগু ডিভাইডেড বাই হরের গসাগু না? তো লবের লসাগু বের করার আগে এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্রকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। অপ্রকৃতিতে রূপান্তর করার জন্য কি করতে হয়, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, গুণ করে এর সাথে যোগ, ঠিক আছে না? তাহলে আমরা গুণ করে যোগ করি, তো 4 পাতা কত, 4 পাতা 20 আর 1 21 আর কত নিচে 4, উপরে কত 8 2 16 1 17 বাই 8। উপরের লসাগু হচ্ছে 21, 21 গুণ 17, আর নিচের গসাগু হচ্ছে কত 4। গসাগু মানে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যা এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তার মানে এটা। আর এমন একটা সংখ্যা যেটাকে এটা দিয়েও ভাগ করা যাবে এটা দিয়েও ভাগ করা যাবে, এটা হচ্ছে লসাগু। লসাগু মানে লসাগু হচ্ছে যে যদি 5টা সংখ্যার লসাগু বের করি তাহলে ওই 5টা সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। আর গসাগু মানে কি, যে এমন একটা সংখ্যা বের করব, যত সংখ্যার গসাগু বের করব ওই সবগুলো সংখ্যাকে নতুন ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তার মানে এটাকে এটা দিয়েও ভাগ যাবে, সরি এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে। তাহলে এটা সমান সমান গুণ করলে যা হয় কত হবে উত্তর এখানে কে বলতে পারবে? এটা তো বাদ প্রথমেই নাকি? এটাও বাদ, এটা কি এটাও বাদ, কারণ গসাগু কত, গসাগু এখানে 4। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারলে একটু অনুগ্রহ করে ডান লেখেন, তাহলে আমি পরেরটা দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। পরেরটা দেখি আমরা। এটা উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক তো অনেক ভাবে করা যায়, যেমন আমরা কি দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারি, বা পূর্ণবর্গ সংখ্যা রূপে প্রকাশ করতে পারি, বা ঘন সংখ্যা ঘনমূল বা ঘন রাশি আকারে প্রকাশ করতে পারি। কিভাবে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারি, বা রাশি কে কি পূর্ণ বর্গ রূপে প্রকাশ করতে পারি, বা কি করতে পারি ঘন রূপে প্রকাশ করতে পারি, বা উৎপাদক একটা আছে, বা আমরা এভাবে উৎপাদকের মাধ্যমে করতে পারি। উৎপাদকের আবার বিভিন্ন প্রক্রিয়া আছে, যত উপরে উঠবেন তত নানান ধরনের প্রক্রিয়া আছে। তো এর মধ্যে সাধারণ উৎপাদক আমরা কি, আমরা দুইটা বর্গের অন্তররূপে কি জানি আমরা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটা বর্গ এটা একটা বর্গ, বর্গের অন্তর রূপে কি বললাম, বর্গের অন্তর রূপে প্রকাশ করব। তাহলে দেখেন এখানে এ স্কয়ার আর এখানে কি দেওয়া আছে বি স্কয়ার না? এই সূত্রটা আমরা জানি, আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো সূত্র। তাহলে আমরা এই সূত্রে এখানে ফেলি, এটাকে এই অঙ্কটা করি দেখি আমরা পারি কিনা। তাহলে এ 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে যদি আমি একবারে লিখি, এক্স কমন নিলে এক্স মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। কমন মানে ব্র্যাকেটের বামে যখন মাইনাস থাকে, ব্র্যাকেটের বামে যখন মাইনাস থাকে, আবার উচ্চারণ করছি, ব্র্যাকেটের বামে যদি মাইনাস থাকে তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে এই মাইনাসটা সবার সাথে বন্টন হয়ে যাবে, মানে সবার সাথে গুণ হবে। আবারও বললাম কি, ব্র্যাকেটের বামে যদি মাইনাস থাকে, অর্থাৎ ব্র্যাকেট নাই, হঠাৎ করে হুট করে যদি মাইনাসের ডান পাশে একটা ব্র্যাকেট দিয়ে দেন, যতগুলা পদ ওই ব্র্যাকেটের মধ্যে এন্ট্রি করবেন বা আবদ্ধ করবেন, তখন ওই ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পদের বামের চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ এই মাইনাস থাকা মানে মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে। এই মাইনাস মানে কি, প্রত্যেকটার সাথে মাইনাস দিয়ে গুণ করলাম, এই কারণে প্লাসটা হয়ে গেছে মাইনাস আর এই মাইনাসটা হয়ে গেছে প্লাস। সমান সমান আমরা এটাকে কিন্তু 1 এর উপরে স্কয়ার দিতেই পারি। 1 এর উপরে স্কয়ার না, শুধু বর্গ না, ঘন টন থেকে শুরু করে ইচ্ছা মতো পাওয়ার দিই, যাই দিই, শূন্য দিলেও কি 1 এর মান 1ই। তাহলে এটা রাখলাম ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। দেখেন তো এটা এখন এ হয়েছে না? এটা কি এ হয়েছে না হয় নাই? অন্য কালার দিই, দেখেন এটা কি এ না, এটা এ না, আর এটাকে ধরি কি বি, তার মানে এ স্কয়ার মাইনাস আর মাঝখানে কি মাইনাস না,
অর্থাৎ আমার এই সূত্রটা চলে আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো একবার কি, আর সূত্রের এটা কি জানি, একবার প্লাস আর একবার মাইনাস, অর্থাৎ 1 প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স। আবারও দেখেন বলি, যদি ব্র্যাকেট যদি তুলে দেন মাইনাসটা, যদি এখানে যদি মাইনাস থাকে, কারণ এখানে মাইনাস লিখলাম, ভেতরের প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন হবে, তার মানে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করছি আমি, এখানে মাইনাস ছিল তবে কি হয়ে যাবে, প্লাস হবে। এখন দেখেন তো কোনটার সাথে এটা মিলে। যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা 5 নাম্বার অঙ্ক, আশা করি ডান। আমি তো এখানে করে দিলাম, এরকম মনে হচ্ছে যে অনেক সময় লাগবে, অ্যাকচুয়ালি সময় লাগবে না, আমি মুখে মুখে বলি। দেখেন এখানে তো বোঝাই যাচ্ছে যে 2xy বর্গ যখন করব আমি, সূত্র কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, যেটাই প্লাস সেটাই মাইনাস। এটার সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা তো আপনাদেরকে শিখিয়েছি, তো ওই ক্লাসগুলো যদি দেখে নেন আরেকবার তাহলে আর সমস্যা হবে না। তো আমরা তো দেখতেই পাচ্ছি এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে এটাকে 1 এর পরে দিয়ে স্কোয়ার দিয়ে দিই, তাহলে 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এটা সমান সমান কি জানি, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ কি 1 মাইনাস একবার প্লাস, একবার 1 মাইনাস আর একবার প্লাস। যদি প্লাস দেন 1 প্লাস এক্স মাইনাস ওয়াই, আর যদি মাইনাস দেন ভেতরে চিহ্ন পরিবর্তন হয়ে গিয়ে কি হবে, 1 মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরেরটাই দেখি। দেখেন এখানে অঙ্কটা বলছে যে একটি লোহার ফাঁপা গোলকের কথাটা শুনেই মনে হচ্ছে মাথার ভিতরে চমক মেরে উঠেছে। অ্যাকচুয়ালি এটা কি হবে, এটা দরকারই নেই, আপনি ফুটবলের কথা চিন্তা করেন। ফুটবলের ভিতরে ফাঁপা থাকে না? ফুটবল এটা কি গোলক না? ফুটবলটা অবশ্যই গোলক। ওই গোলকের কি ভেতরে ফাঁপা থাকে না? এবং ফুটবলটাতে যে অনেকগুলা কি থাকে, অংশ থাকে না? সবগুলো অংশ মিলেই তো কি হয়, একটা ফুটবল হয়। তো যে প্লাস্টিক থাক আর যা দিয়ে থাক না কেন, প্লাস্টিকের নিজস্ব পুরুত্ব আছে না নাই? আছে। তাহলে যদি গোলক এরকম হয়, কথার কথা আমি জাস্ট বৃত্ত দিয়ে বুঝালাম গোলক, এটাই মনে করেন গোলক যদি হয়, তাহলে এই পাশ থেকে এই দূরত্ব পর্যন্ত কি ব্যাস না? আর ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, এই তো জানি তো, তাই না? তো এখন অঙ্কে বলছে যে দেখেন বাইরের ব্যাস 10 সেন্টিমিটার, অর্থাৎ বাইরের ব্যাস মানে কি, পুরো ফুটবলের ব্যাসটা হচ্ছে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর ওইখানে বেদ আছে কত, 2। বেদ মানে পুরুত্ব, বেদ মানে কি পুরুত্ব, অর্থাৎ ফুটবলের যে যারা দিয়ে ফুটবল বানাচ্ছেন না, হ্যাঁ, ওই ফুটবলের যদি প্লাস্টিক দিয়ে বানান আর যাই দিয়ে বানান না কেন, ওই প্লাস্টিকের পুরুত্ব কতটুকু, প্লাস্টিকের পুরুত্ব হচ্ছে কত, বা রাবার দিয়ে বানায়, যা দিয়ে বানায় কেন, মনে করেন রাবারের পুরুত্ব কত, 2। এই 2 সেমি হলে গোলকের ফাঁপা অংশের আয়তন কত। তার মানে অঙ্কটা দেখেন, অঙ্কটা দেখলে বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। আমরা একটা বৃত্তকে গোলক কল্পনা করি আর কি, এটা মনে করেন একটা গোলক, কথার কথা। গোলক তার এরকম হবে না, গোলকের তো অনেকগুলো এভাবে অংশ থাকবে, তাই না? তারপরে না কি হবে, এটা গোলক হবে। গোলকের ধরেন আমি, এটা কি ব্যাস, এটা টোটালটা ব্যাস, অন্য কালার দিই তাহলে ভালো হবে আপনাদের। এটা মনে করেন ব্যাস, এটা ব্যাস। এখন চারিপাশে কি দেওয়া আছে, রাবার দেওয়া আছে না? চারিপাশে রাবার দেওয়া আছে না? এটা মনে করেন রাবার দেওয়া আছে। কত মিটার বলছে বেদ, 2 মিটার, 2 সেমি, 2 সেমির বেদ দেওয়া আছে, অর্থাৎ পুরুত্ব। তার মানে এ পাশেও 2 দিয়ে আছে, এ পাশেও 2, মানে চারিদিকেই তো 2 থাকবে। 2 না থাকলে তো গোলক হবে না, হবে নাকি? হবে না। তাহলে যদি এখানে ব্যাস 10 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, 5 হবে না? ব্যাসকে 2 দিয়ে ভাগ করেন, তার মানে কত, 5। ঠিক আছে তো না, নাকি 5 সেমি। আবার বেদ বা পুরুত্ব কয় সেমি, 2 সেমি। তার মানে 5 থেকে 2 বাদ দিলে থাকলো কত আমার, 3 সেমি। অর্থাৎ এই গোলকের ফাঁপা অংশে, অর্থাৎ ফুটবলের ভেতরের যে ফাঁপা অংশটা আছে না, সেই অংশের ব্যাসার্ধ পাইলাম আমরা 3। তাহলে গোলকের যদি ব্যাসার্ধ 3 পেয়ে যান, ক্ষেত্রফল তো আমরা জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি, ক্ষেত্রফল হচ্ছে 4/3 পাই আর কিউব সমান সমান, এটা মানে কি 4/3 পাই তো থাকলো, আর আর এর মান কি জানি আমরা, আর এর মান 3 পাইলাম না, এটা 3 পাইলাম না, 3। তার মানে 3 পরে কিউব, তাহলে 3 পরে কি কিউব দিলাম। এখন এটাকে দেখেন লিখি, সমান সমান 4/3 পাই, 3 থেকে 9, 3 9 27, আর 3 3 কি হয়ে গেল, কেটে গেল, থাকলো কি
9 সমান সমান 36 পাই। 36 পাই। আমার মনে হয় এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা বিশেষ করে যখন জ্যামিতির বৃত্ত এবং গোলক বেলন এই বিষয়গুলোর সূত্রগুলো কিভাবে আসে এই ক্লাসটা নেওয়ার কথা আমার, নেব করে সময় পাচ্ছে না। ওই ক্লাসটা যেদিন নিব আশা করা যায় এই রিলেটেড সূত্রগুলো আপনার আর বাঁধবে না। আপনি একটা সূত্র মুখস্থ করলে বাকি সূত্রগুলো অটো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক, তখন একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক করে বাকিগুলো মুখস্থ করতে পারবেন। তার মানে আমরা যেহেতু গোলকের ক্ষেত্রফল বা গোলকের কি আয়তন, আয়তন ইকুয়াল টু কি জানি 4/3 পাই আর কিউব, এটা সূত্র মুখস্থ সূত্র 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রে আমরা শুধুমাত্র যদি আর এর মান পাই, কিসের মান, আর এর মান পাইলেই সেটার পুরো আয়তন আমরা বের করতে পারবো। এখন এখানে কিছু কিছু কি দেওয়া আছে, কিছু কিন্তু যদি এই বিষয়গুলো দেওয়া আছে, কিন্তু যদি এগুলো দেওয়া আছে, তার মানে দেখেন ব্যাস দেওয়া আছে, ব্যাস কত 10 সেমি আর পুরুত্ব কত 2 সেমি। তার মানে আপনি যদি ফুটবল কল্পনা করেন, ফুটবল যে রাবার বা যেটা দিয়ে বানাক না কেন, মনে করেন রাবার, বাচ্চাদের রাবার দিয়ে একটা ফুটবল বানাই দিয়েছে, সেইখানে রাবারের পুরুত্ব কত ছিল 2 সেমি আর ব্যাস ছিল কত 10 সেমি। আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ, আর ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক। সেখানে 5 সেমি পাইলাম আমরা টোটাল ব্যাস, বাইরের অংশ বলছে বাইরের ব্যাস, অর্থাৎ পুরোটার ব্যাস, এটা পুরোটা মিলে কত, পুরোটা মিলে পাইছি 10, 10-এর অর্ধেক 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, ওই 3 তিরিক্ষে 9, 3 9 27। এই অঙ্কটা এতক্ষণ ধরে করাইলাম, বাট এত সময় লাগবে না, কারণ আমি তো জানি গোলকের ক্ষেত্রফল 4/3 পাই আর কিউব। যেহেতু এখানে 10 থেকে আমি ভাগ করলাম, দেন মুখে মুখে দেখেন 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5, পুরুত্ব কত 2 বিয়োগ 2 ইকুয়াল টু কত 3। তার মানে এখানে আমি যদি সূত্র লিখি যে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 গুণ পাই গুণ 3-এর পুরো কত 3, এটা সমান সমান আমরা লিখতে দিতে পারি। এখানে 3 কাটাকাটি করলে 27 থেকে 9, 4 9 36 পাই। আশা করি এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন ডান লিখেন, আমরা পরের অঙ্কটা দেখি। তাহলে বুঝতে পেরেছেন? আমি আপনাদের কমেন্ট দেখার জন্য এখানে আসছি। ডান, ঠিক আছে, আমরা পরেরটা দেখি। এই অঙ্কটা আমরা এটা মুখে মুখে করবো, সূত্র ব্যবহার করব না। আমরা নর্মালি সূত্র জানি, এটা আমরা সূত্র জানি a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n, এটা সূত্র জানি নাকি? জানেন না? জানেন না এটা? যেখানে p হচ্ছে মূলধন, pটা কি মূলধন, 1 হচ্ছে জাস্ট 1 সূত্রের 1, আর r হচ্ছে মুনাফার হার, আর n হচ্ছে সময়। এই যে এইটা না দিয়ে আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো। দেখি অঙ্কটা করতে পারি কিনা। এখানে বলছে যে 30,000 টাকার যৌগিক মুনাফা, কি মুনাফা? যৌগিক মুনাফা। যৌগিক বলতে বোঝাচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ প্রথম বছরে যে মুনাফা হবে সেই মুনাফাটা পরের বছরে আসল হিসেবে গণ্য হবে, তারপরে সেই মুনাফার সাথে আসল যোগ হয়ে তার উপরে আবার ফার্দার মুনাফা অ্যাপ্লাই হবে। তখন যে মুনাফাটা হচ্ছে সেই টোটাল মুনাফাটা কত। দেখেন এখানে বলছে কি যে 12%, না? বুঝতে পারছেন তো নাকি? 12%, এটা 12% বের করেন তাহলে কত, 3 বারং 3600। ঠিক আছে তো? যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় তাহলে ঠিক আছে, আর ক্যালকুলেশন ভুল হইলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন। প্রথম বছরে 3600, পরের বছরেও টোটালের উপর কত 3600। তার মানে সবগুলা এই দুটো যোগ করলে কত হচ্ছে 36 কত 72। ঠিক আছে তো? এতদূর পর্যন্ত ঠিক আছে। এটা হচ্ছে সরল মুনাফা, 2 বছরের কি সরল মুনাফা। বুঝতে পেরেছেন? এখন এখানে পরের বছরে আবার মুনাফার উপরে আবার মুনাফা, তার মানে এটার 12% কত হবে, এটার 12% হবে কত, এর সাথে আবার 36 গুণ 12 যা হয় আর কি। তো আমরা এটার মুনাফা বের করি। 3600 টাকার 12%, 36 গুণ কত হবে 12। কারণ আমরা তো শূন্য শূন্য কেটেই দেবো, এটা তো লেখার দরকার নাই, কারণ আমরা তো আর 1 2 তে পড়তেছি না, আমরা এখন সরাসরি দ্রুত সমাধান করা শিখছি। তার মানে আপনি বেসিক নিশ্চয় জানেন। তাহলে এখানে দেখেন সমান সমান এইখানে যা আসে গুণ করেন, গুণ করে যেটা হয় কি কত হবে 432 হবে। 400 কত হবে 32, তার সাথে এর সাথে 432 যোগ করে দেন, তাহলে কত হলো 7632। আমার মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছেন।
যে কি বলছে যে যৌগিক মুনাফায় 2 বছরের, তাহলে প্রথম বছরে মুনাফা 3600 টাকা হচ্ছে 12%, 3 বরং 3600, পরের বছরও কি 3600 হবে। কিন্তু যৌগিক যেহেতু বলছে তার মানেই এইটার আবার ফার্দার 12% হবে, এটার 12% হচ্ছে 432 টাকা, তাহলে 7200 আর 432 এটা। এখন এইটা আপনি যদি মনে করেন না আমি সূত্রের সাহায্যে করবো, করতে পারেন, আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটা করবেন। আশা করি এটা বুঝতে পেরেছি। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান দেন আপনার বিষয়টা। বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন আপনারা অঙ্কটা? আমি কমেন্ট দেখে নিই একটু এই ফাঁকে। বুঝতে পেরেছেন না? বুঝতে পারলে ভালো। যারা এখন নতুন যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা সদ্য অনুষ্ঠিত পিএইচসির সহকারী পরিচালকের যে প্রশ্ন, সেই প্রশ্নের গণিত অংশের সহজে সমাধান দেখার চেষ্টা করছি। এছাড়া আমরা বিসিএস এর কিছু সমাধান দেখব এবং গত শুক্রবারে পরীক্ষা হয়েছে সেটারও সমাধান দেখার চেষ্টা করব। যদি ক্লাস ভালো লাগে তবে স্যাট একাডেমির ফাউন্ডারের ক্লাসটি অনুগ্রহ করে শেয়ার করে দেন, ঠিক আছে? এটা পরেরটা দেখেন, এই তো এইখানে দেখেন বলছে যে একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত? কয়টা হতে পারে? এটা কে উত্তর বলতে পারবে? এটা একটু উত্তরটা বলেন তো, আপনাদের মুখ থেকে শুনি। বলেন কত হবে এটার উত্তর? একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত? কে বলতে পারবে এটা? আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম, এটা বলেন উত্তরটা। আপনারা বললে সেটাই আমরা ধরে নেব যে হ্যাঁ ঠিক আছে এটাই উত্তর। একটি পঞ্চভুজ মানে কত? 5টা ভুজের বিন্দুগুলো সংযোগে, বিন্দুগুলো কি করবো আমরা? যোগ করব। যোগ করলে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? কে বলতে পারবে? বলেন। কেউ পারবেন না? কত হতে পারে এটার উত্তর? নাহিদ হাসান ভাই বলেছে 10টি। আমরা বিন্যাস সমাবেশের অঙ্কের নাম শুনি নাই? বিন্যাস সমাবেশ, ওই যে এনপিআর, এনসিআর, হ্যাঁ, যারা যারা রিসেন্টলি পড়াশোনা করে বের হয়েছে তারা হয়তো জানার কথা। আমাদের সময় তো এইচএসসি পর্যন্ত ছিল না, এইচএসসি তে আমরা পেয়েছি। আর এখন যারা সায়েন্সে পড়ে, বিশেষ করে উচ্চতর গণিতে বিন্যাস এবং সমাবেশের অঙ্ক আছে না, সেখানে আমরা জানি যে এতটা থেকে এতটা নিয়ে কত প্রকারে কি করা হয়, সাজানো যায় বা বাছাই করা যায়। তো এখানে দেখেন বিন্যাসের একটা আমরা জানি যে যখন দেখেন এখানে কি বলছে যে অঙ্কে এখানে বলছে যে একটি পঞ্চভুজ মানে কত? 5টা। আর ত্রিভুজ উৎপন্ন করতে কয়টা বিন্দু লাগে? 3টা। তার মানে এই সকল অঙ্কের ক্ষেত্রে 5টা থেকে 3টা নিয়ে যতভাবে সাজানো যায়, সাজানোর ওয়ে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। আমি বিন্যাস সমাবেশের উপরে 2-3টা ক্লাস আপনাদের স্পেসিফিক ক্লাস নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র বিন্যাস সমাবেশ এবং প্রবাবিলিটি বা পরিসংখ্যানের যে সম্ভাব্যতা আছে না, আমি নিজেও একজন স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট। আমি পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে। তো সম্ভাব্যতা এবং বিন্যাস সমাবেশের 2-3টি ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব আপনাদের। তো যাই হোক, আমরা বলতে চাচ্ছি যে 5টা থেকে 3টা বাছাই করার উপায় হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, অর্থাৎ 5 গুণ 4 গুণ ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। এই ফ্যাক্টোরিয়াল 3 হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সমান সমান আমরা এখান থেকে যেটা জানি এটা ইকুয়াল টু ডিভাইড বাই 2 হয় না? 5 গুণ, এটা অ্যাকচুয়ালি এরকম
ফ্যাক্টোরিয়াল এখানে দেখেন এন পি বা এনসিআর ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর না ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে সূত্র গুণ ফ্যাক্টোরিয়াল 2 হবে আর কি। হ্যাঁ, তাহলে এইখানে দুই সূত্রটা দেখাই দিই। এখানে আমরা জানি এন সি আর ইকুয়াল টু কি জানি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তার মানে এন ইকুয়াল টু কত 5, এখানে ফ্যাক্টোরিয়াল 2 হবে আর কি, ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল 2 থাকবে। ফ্যাক্টোরিয়াল 2 সমান সমান আমরা জানি কি 2 গুণ 1, তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে 5 4 5 কত 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 10। আমরা এনসিআর এর সূত্রটা জানি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। আমরা এটাকে এভাবেও লিখতে পারি সমান সমান ফ্যাক্টোরিয়াল এন, আপনি এই সাইন দিয়েও লিখতে পারেন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। অর্থাৎ এখানে মোট 10টা উপায়ে কি করা যায়, অর্থাৎ 10টা ত্রিভুজ আঁকানো সম্ভব না। এখানে নাহিদ ভাই আপনি বলেছেন নাহিদ হাসান বরাত 10 উত্তর। যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে 10ই হবে উত্তর। ঠিক আছে তো না, আমার সাথে আপনার একমত? ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল এন, তারপরে এখানে হ্যাঁ নাহিদ ভাই লিখেছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। হ্যাঁ ঠিক আছে 10 হবে। শোভন ভাই লিখেছে 10 হবে। ভাই ঠিক আছে, হ্যাঁ রাইট। তার মানে যেহেতু আমরা এখানে সমাধান করছি, এত ডিটেলস আলোচনা করার সময় নাই, জাস্ট এখানে ফ্যাক্টোরিয়াল এন মানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাবো এখানে, আর দরকার নাই। আমরা ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে জানি যে ওর নিচে যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলা একে অপরের সাথে গুণাকার আছে। যদি ফ্যাক্টোরিয়াল এন মানে এটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এক থেকে ওপরের দিকে যত সংখ্যা সবই কি স্বাভাবিক সংখ্যা। তবে মজার বিষয় হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 মানেও কি 1, ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে 1। তাহলে যদি ফ্যাক্টোরিয়াল 5 থাকে এর মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এই অঙ্কটা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই বুঝবেন না। আমরা বললাম তো আমরা যদি যখন 2 থেকে 3টা ক্লাস নিব সম্ভাব্যতা প্লাস বিন্যাস সমাবেশের, তখন আশা করি এই বিষয়গুলো আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এইটুকু দেখেন যে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি ওর নিচে যত সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা সবগুলো ওর সাথে কি আকার আছে গুণাকারে। আমরা স্বাভাবিক সংখ্যা বলতে জানি যে 1 থেকে উপরের দিকে সকল অখণ্ড পূর্ণ সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা মোটামুটি বোঝা গেছে। আমরা পরেরটা দেখি না, শোভন ভাইয়া পরেরটা দেখবো, আমরা পরেরটায় যাই। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। দেখেন এই তো একটা দারুণ একটা অঙ্ক এসেছে। আমি গতকালকের আগের দিন আমার ছেলেকে এই অঙ্কটা করাইলাম, দেখছি আপনাদেরকেও সেম এই অঙ্কটা দিয়েছে। এটা কিসের অঙ্ক? সূচকের অঙ্ক না? সূচকের বেশ কিছু সূত্র আপনাকে মনে রাখতে হবে। সূচকের সূত্র, এবং এখানে শুধু সূচক না, সূচকীয় সমীকরণ, এটাকে বলা হয় সূচকীয় সমীকরণ। শুধু সমীকরণ না, যেমন একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, তারপরে মাল্টিঘাত সমীকরণ হতে পারে, বহুঘাত সমীকরণ হতে পারে না? তো এখানে সূচকীয় সমীকরণের এখানে এক্স এর মান বের করতে বলেছে আপনাকে। কে কে পারবে বলেন তো এটার উত্তর কত হতে পারে? উত্তরটা বলেন তো আপনাদের মধ্যে থেকে, আমি জানতে চাচ্ছি। উত্তর আপনারা বলেন আর আমি সূচক সম্বন্ধে এর মধ্যে বলতে থাকি। সূচক হচ্ছে যে আপনার কোন সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য সূচকের আবির্ভাব হয়েছে, যেখানে অনেক বড় গুণফলকে সূচক হচ্ছে যে একই সংখ্যাকে বারবার 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 আপনারা একটু লিখতে থাকেন এখানে, আর আমি আপনাদের সূচক সম্বন্ধে বলতে থাকি। কোন সংখ্যাকে বারবার বারবার যখন গুণ করবেন, গুণ করলে অনেক বড় গুণফল পাবেন। যেমন কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে কি করা হয়, সূচকের ব্যবহার করা হয়, যেখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আমরা জানি না এভাবে গুণ গুণ করতে থাকলে 2 এর পুরে কত, 2 এর পুরে একাধিকবার যখন গুণ করতে থাকি একটা সময় কত হয়, যদি আমরা 4 বার গুণ করি 16 পাই, 5 বার গুণ করলে 32 পাই, 8 বার গুণ করলে 64 পাই। এই 64 বিট, 32 বিট, 128 বিট, এই কথাগুলো আসতেছে না, অ্যাকচুয়ালি এই সূচকের ধারণা থেকেই এসেছে। তো অনেক বড় সংখ্যাকে ছোট্ট আকারে প্রকাশ করার জন্য সূচক ব্যবহার করা হয়। আর সূচকের যেই সংখ্যাটা বারবার বারবার গুণ করেন সেটার নাম হচ্ছে বেস, আর যতবার গুণ করছেন সেটা হচ্ছে ঘাত। কি বললাম? বারবার বারবার যখন গুণ করেন সেটা হচ্ছে বেস, আর
আর ঘাত হচ্ছে কি, যতবার গুণ করছেন সেটা ঘাত, আর যেটা পাচ্ছেন সেটাই তো গুণফল। সেখানে অনেক ধরনের সূত্র আছে, যেমন কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে, শূন্য থাকলে সেটার মান 1, একই জিনিস গুণ করলে পাওয়ার গুলা যোগ করতে হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ করতে হয়। তারপরে যদি যদি নিচে ভাগ চিহ্নের নিচে যদি পাওয়ারের সাইন যদি প্লাস থাকে, উপরে উঠে গেলে মাইনাস হবে, আবার উপর থেকে নিচে আসলে মাইনাস হবে। এই তো সূত্র। আমি অনেক কথা বললাম 9 নম্বর অঙ্ক নিয়ে। এখন দেখি আপনাদের কমেন্ট কি অবস্থা, কমেন্টটা দেখি। শোভন ভাই বলছে হ্যাঁ ক্লাস অবশ্যই নিব, আবারও নিব ভাই। উত্তর কত হয়েছে এখানে, কে বলছে? 9/4, রাইট, হ্যাঁ 9/4। আমি একটু এখানে অঙ্ক দেখাই। আমি আমি মিনিমাম দুই ভাবে করার চেষ্টা করবো এই অঙ্কটা, কারণ এই ধরনের অঙ্ক যেন আসলেই আপনি পারেন। সূচক শুধু এরকম না, এর থেকে তুখোড় কঠিন অঙ্ক আসলেও যেন পারেন। এখানে দেখেন, তাহলে আমরা অঙ্কে সরাসরি চলে যাই। আমরা এর পরের লাইনটা লিখি না, অঙ্কতে আমরা এর পরের লাইনটা লিখবো, ঠিক আছে? যেহেতু অঙ্কটা দেওয়া আছে, আমরা এর পরের লাইন লিখবো, সরাসরি এর পরের লাইন লিখবো। লিখি, দেখেন x টু দ্য পাওয়ার। আরেকটা কথা বলা হয় আপনাদেরকে, যদি পাওয়ারের ওপরে পাওয়ার থাকে, কি বললাম, পাওয়ারের ওপরে পাওয়ার থাকে তবে পাওয়ার গুণ হয়। কি বললাম? পাওয়ারের ওপরে যদি থাকে তাহলে পাওয়ার গুণ, আর একই যখন জিনিস গুণ করি তখন পাওয়ার গুলা যোগ হয়। তার মানে এর উপরে যদি 2 আছে, এর উপরে যদি x আছে, তার মানে কি a টু দ্য পাওয়ার 2x লিখবো। আবার এর উপরে মনে করেন হাফ আছে, এর উপরে আবার হাফ আছে, তার মানে কি a টু দ্য পাওয়ার 1/4। এভাবে সূত্রগুলো লেখা হয়। তো আমরা এখানে দেখেন লিখি x টু দ্য পাওয়ার x, আর এই রুট x এর মানে কত, x টু দ্য পাওয়ার ইনটু x টু দ্য পাওয়ার হাফ। রুট মানে কত, পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ। এগুলো বলে নি, রুট মানে হচ্ছে পাওয়ার বা সূচক হাফ। ধরেন রুট x, তাহলে মানে কি x টু দ্য পাওয়ার হাফ। বা এরকম যদি থাকে n থাকে আর a থাকে, তাহলে a টু দি পাওয়ার কি হবে, 1/n। n এর মান যাই বসান না কেন, n এর মান যদি 3 বসান তাহলে 1/3, n এর মান যদি 5 বসান 1/5। তো সমান সমান, দেখেন এটা সমান সমান লিখলাম, x এর উপরে x আছে, আবার x এর উপরে এদের রুট না, রুটের মান হচ্ছে পাওয়ার হাফ গুণ কত, x। এটাই তো x এর মান বের করবো আমরা। সমান সমান, দ্যাট ইমপ্লাইজ লিখি x টু দ্য পাওয়ার, এখানে দেখেন এটা কি আকার আছে, এটার সাথে এটা গুণ আকার আছে, তাহলে x টু দ্য পাওয়ার হাফ। আমরা কি জানি, হাফ, 1 আর হাফ যোগ করলে কত, 1.5 হয় না? 1 আর হাফ 1/2 মানে কত, অর্ধেক না? অর্ধেক আর 1 যোগ করলে কত হয়, 1/5 বা 3 কত। তো এই বিষয়গুলো অনুগ্রহ করে আপনারা লসাগু করবেন না, সরাসরি মাথার ভিতরে ক্যালকুলেশন করে নেবেন। তার মানে কত, 1 আর হাফ যোগ করলে 3/2। তাহলে এখানে দেখেন, এখানে উপরে পিছনে মানে কত আছে, 1 আর হাফ যোগ করলে কত হবে, 3/2। তার মানে এখানে হচ্ছে যে x টু দ্য পাওয়ার x, তারপরে আবার 3/2। ঠিক আছে, বুঝতে পেরেছেন এত দূর পর্যন্ত না? সমান সমান, দেখেন এটাও x এটাও x, x x একটা হয়ে যাবে, পাওয়ার গুলা যোগ হবে, তার মানে x, একটা x আর হাফ x। এটাকে আমি সরাসরি লিখে দিই তাহলে আরো ভালো হবে। এটা মানে হাফ x। এখানে দেখেন x আর হাফ x যোগ করলে 3x/2, কারণ আমি এখানে দেখাইলাম 1 আর হাফ যোগ করলে 3/2। এখন সমীকরণের ক্ষেত্রে, সূচকীয় সমীকরণের ক্ষেত্রে, আবারও বলে রাখি, সূচকীয় সমীকরণের ক্ষেত্রে যদি এটা যদি 1 না হয় বা 0 না হয়, x এর মান যদি ধরে নিতে হবে এখানে যে 1 না অথবা 0 না, যদি 0 না হয় বা 1 না হয়, তাহলে কি হবে, পাওয়ার সমান সমান পাওয়ার হবে যদি বেস সমান হয়ে যায়। আবার যদি পাওয়ার সমান হয়ে যায় তাহলে বেস সমান হবে। তাহলে এখানে দেখেন এইটা আর এটা পরস্পর সমান সমান তো নাকি, তাহলে পাওয়ার আমরা সমান সমান লিখতে পারবো। তার মানে x টু দ্য পাওয়ার 3/2 ইকুয়াল টু 3x/2, এতো নাকি? এটাকে আমি দুই ভাবে করতে পারবো, জাস্ট আমি দেখাই, দুই ভাবে করে দেখাই। এখানে দেখেন, এইখানে x টু দ্য পাওয়ার কি দেয়া আছে, 3/2 না? তাহলে আমি যদি x টু দ্য পাওয়ার 3/2 তো আছেই, নিচে যদি আমি x দিয়ে ভাগ করি, পারবো না? তাহলে আমি এটাকেও 3x/2, এখানেও x দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি সমীকরণের উভয় পাশে একই জিনিস দিয়ে গুণ করা যায়, ভাগ করা যায়, এমনকি যোগও করা যায়, বিয়োগও করা যায়। এটা সমীকরণের এক ধরনের নেচার বা আচরণ। তাহলে এখানে দেখেন, তাহলে এই
এই এক্স আর এক্স কি হয়ে গেল, কেটে গেল নাকি, কাটলো না কাটলো না, কেটে গেছে। এখানে দেখেন আমরা জানি একই জিনিস যখন ভাগ করি পাওয়ারের সাথে পাওয়ার বিয়োগ হয়, আর যদি যোগ করি তবে পাওয়ার সাথে পাওয়ার যোগ হয় না। তাহলে এখানে দেখেন, তাহলে 3 থেকে 1 বাদ দিব। আমরা একটু আগে দেখাইছিলাম, দেখেন যে হাফ আর 1 যোগ করলে হয় 3/2। এখন 3/2 থেকে যদি 1 বিয়োগ করি, এই যে 3/2 থেকে যদি 1 বিয়োগ করি থাকবে কত, হাফ। একই তো কথা, 3/2 মানে হচ্ছে 1.5, 1.5 থেকে 1 টাকা, ধরেন আপনার কাছে 1.5 টাকা আছে, যদি 1 টাকা বাদ দিই তাহলে থাকবে কত, 50 পয়সা বা 8 আনা, তাই না? একইভাবে আপনার কাছে 1 টাকা আছে আর 50 পয়সা, তার মানে কি 1.5 টাকা, আর 1.5 টাকা আর 3/2 মানে তো একই কথা। তাহলে এখানে দেখেন, এখানে আছে 3/2 আর এখানে কত আছে, পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে কত, পাওয়ার হাফ। ঠিক আছে তো নাকি, সমান সমান 3/2। আমাকে এখানে বের করতে বলেছে কত, এক্স এর মান, তাই না? তাহলে তো আমরা পেয়ে গেলাম এক্স এর মান। এখন উভয় পক্ষে বর্গ যদি করি, এ পাশে বর্গ করব ও পাশেও বর্গ করব, বর্গ করলে আমরা পাবো এক্স হাফ এরপরে স্কোয়ার আর 3/2 এরপরে হোল স্কোয়ার সমান সমান 9/4। এটা তো একভাবে হইলো। আপনি চাইলে এইখানে এসে দেখেন, আপনি চাইলে এখানে এসে আপনি এভাবেও করতে পারতেন অঙ্কটা। আমি এখানে পাইলাম না, এটা এখানে, তাহলে অঙ্কটা একবার বুঝিয়ে দিই। এটা ছিল এরকম, এক্স রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, তাহলে পাওয়ার হাফ, এই হাফ আর 1 যোগ করলে উপরে পাইলাম 3, তার মানে x⁻3। একই জিনিস গুণ করলে পাওয়ার গুলা যোগ হবে, একই জিনিস গুণ করলে পাওয়ার যোগ হয়, আর একই জিনিস ভাগ করলে বেস বেস কি হয়, বেস বেস ঠিকই থাকে, একটা লিখতে হয়, পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে দেখেন এই এক্সটা এরপরেও ছিল আবার এরপরেও আছে, আর এই রুট মানে কত, পাওয়ার হাফ, পাওয়ার হাফ আর এক্স গুণ করলে হাফ এক্স, আর এখানে এক্সটা এক্স, 1 আর হাফ যোগ করলে 3/2 হয়, আমি তো দেখাইছি এর আগে। আর এখানে দেখেন এইটা আর এটা পরস্পর সমান, সমান হওয়ার কারণে আমরা উপরের এইটা আর এটা সমান সমান এটা লিখতে পারি। এখন যেহেতু আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে আমি এক্স দিয়ে ভাগ করলাম, এপাশে ভাগ করেছি এপাশে ভাগ করেছি, তাহলে এই এক্সটা কেটে যাবে। আর এখানে 3/2 থেকে একটা এক্স বিয়োগ করলে থাকবে কি, x⁻², আর এখানে পাবো 3/2। এখানে বর্গ করলে 3/2 হোল স্কোয়ার, মানে এটা পাওয়া যায়। আবার আপনি যদি মনে করতেন না আমি এভাবে করবো, এটাকে আপনি এভাবে করবেন, এটাকে আপনি এভাবে করবেন যে কত, এটা সমান যদি আপনি এভাবে লিখতেন যে এক্স 3 আছে না, এটাকে কিন্তু আরো একভাবে আপনি চাইলে লিখতে পারেন। যেমন এখানে এক্স আছে না, এক্স এর মান কত, পাওয়ার হাফ না, মানে √x⁻, পাইতেন, দেখেন এখানে √x⁻ কত, 3 পাইতেন, কারণ হাফ মানে এটা দেখেন, এটা লেখা যাবে কি হবে, 3/2 সমান সমান 1/2 গুণ 3। যদি আপনি আমার সাথে একমত হন তাহলে এটা লেখা যাবে 3/2 = 1/2 গুণ 3। আর 1/2 যদি পাওয়ার থাকে তার মানে তো রুট, তার মানে √x = 3 পাবো, সমান সমান 3x ডিভাইড বাই কত, 2। এই তো এত দূর পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা এখানে √x⁻ কত আছে, 3 আছে না, যদি পাওয়ার যতবার থাকবে ওইটা ঠিক ততবার গুণ। তাহলে এখানে দেখেন গুণ করেন √x = 3 √x, কারণ আমরা √x করলে কি x পাবো না, কারণ একই রকম জিনিস যদি দুইটা বর্গমূল থাকে তাহলে একটা পাই, সমান সমান কত, 2। এখন এখানে দেখেন, এখানে x এখানে x এখানে x এখানে x কেটে গেল, তার মানে আমরা পাইলাম √x = 3/2। একই তো কথা হলো। এখন উভয় পক্ষে বর্গ করলে 9/4। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন, বুঝতে পারেন কিনা, পেরেছেন কিনা বলেন, যদি বুঝতে নাও পারেন টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর ক্লাস কেমন লাগছে এটাও একটু কমেন্টে জানান। এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো মানে কথাগুলো বলেছি, আপনি কি বুঝতে সক্ষম হয়েছেন, বুঝতে সক্ষম হয়েছেন? তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে জানান, আমরা পরের অঙ্ক দেখব। আমি দেখি আপনাদের কমেন্টগুলো একটু। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। এটা অসমতার অঙ্ক। অসমতা বাস্তব জীবনে অসমতা ব্যবহার হয় যখন ধরেন একজাক্টলি কোনো কিছু বের করতে পারছেন না বা একজাক্ট হিসাব বলতে পারছেন না, তখন আপনাকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আপনি ধরেন
একটা কোশ্চেন করলাম, আপনি বললেন হ্যাঁ এটা হতে পারে 50 থেকে 100-র মধ্যে। এই যে 50 থেকে 100-র মধ্যে কন্টিনিউয়াস নাম্বার, ডিসক্রিট না, সরাসরি বিচ্ছিন্ন কোনো নাম্বার না, যে আপনি বললেন না এরকম যে না এটাও হ্যাঁ ঠিক আছে এটা 50 হতে পারে, কিন্তু আপনি বলছেন কি 50 থেকে 100-র মধ্যে হতে পারে, বা আপনি বললেন কি যে 50 থেকে ছোট হতে পারে বা 100 থেকে বড় হতে পারে। এই যে এটাকেই বলা হয় সমতার অপোজিট, অর্থাৎ অসমতা। অসমতার অঙ্ক করার ক্ষেত্রে এখানে উত্তর কত হতে পারে আমি দেখে নিই একটু। অসমতার ক্ষেত্রে এটা 2 আছে, -8x আছে, লেসার ইকুয়াল টু কত আছে 6। এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে মোট পরম মান। পরম মান মানে কি, পরম মান অলওয়েজ পজিটিভ হয়, কিন্তু এই পরম চিহ্নটা যখন তুলে দিবেন তখন এটার কি হবে, 6 থেকে ছোট হতে পারে অথবা 6 সমান হতে পারে, এবং একই সাথে -6 থেকে বড় হবে এবং সমান হবে। আর মানে হচ্ছে এরকম একটা, এইটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কি -6, অর্থাৎ এর মানটা কত থাকবে, এর মধ্যে থাকবে। তো আমরা এখানে অঙ্কটা করি দেখি, এটা দ্যাট ইমপ্লাইজ কত করব 2। তাহলে এখানে মোট যদি তুলে দিই তার মানে কত, -6 লেসার ইকুয়াল টু কত 2 -8x লেসার ইকুয়াল টু কত হবে 6 না। এখন আমাকে আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে যে x খালি করা, কি করা, x কে খালি করব না, x খালি করলে আমি এখানে এরকম একটা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে দেখেন, এখানে যদি x খালি করতে চাই তাহলে আমি এখানে দ্যাট ইমপ্লাইজ দিয়ে দিলাম, দ্যাট ইমপ্লাইজ মানে এটা পরের লাইন। তো এখানে 2 যোগ করব, সব জায়গায় 2 যোগ করবো, -2 যোগ করবো, -2 -6 লেসার ইকুয়াল টু 2 -8x -2 লেসার ইকুয়াল টু কত 6 -2, এই তো না, সমান সমান। তাহলে কত হলো -8 লেসার ইকুয়াল টু, এই 2 আর 2 কি হয়ে যাবে, এই 2 আর এই 2 কেটে গেল না, কেটে গেল, ভালো থাকলো -8x লেসার ইকুয়াল টু 6 থেকে 2 বাদ দিলে থাকলো 4। এখন আমাকে এই -8 খালি করতে হবে, কত খালি করা লাগবে, -8 খালি করতে হবে। তাহলে আমি এটাকে যদি খালি করতে চাই তাহলে উভয় পক্ষে -8 দিয়ে গুণ করব বা ভাগ করব। আপনাকে জানিয়ে রাখি, যদি সমতার ক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করেন তখন সমতাটা অপোজিট হয়ে যাবে। কি কারণে অপোজিট হয়ে যাবে, কারণ মাইনাসের অপোজিট কি, প্লাস না, মাইনাসের অপোজিট কি প্লাস, বা বিপরীত হচ্ছে প্লাস। এই কারণে সমতা তখন এর মধ্যে থাকবে না, সমতা তখন বিপরীত দিকে চলে যাবে। তার মানে 4 চলে আসবে এ পাশে, যদি মাইনাস দিয়ে গুণ করেন, -8 দিয়ে গুণ করলে 4 চলে আসবে কোন পাশে, এ পাশে, আর এখানে হবে -8 লেসার ইকুয়াল টু -8 না, এই -8x লেসার ইকুয়াল টু এই -8 টো পাশে চলে যাবে। তার মানে -8 ডিভাইডেড বাই -8 সমান সমান -12 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু, এই যে -8 এখানে ভাগ যাবে, সমান সমান 1। এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আবারও বলি, আমি এই যে এখানে মাইনাস দিয়ে গুণ করলাম বা ভাগ করলাম, মাইনাস দিয়ে যদি গুণ বা ভাগ করি তাহলে সমতার চিহ্নের পরিবর্তন হবে। যদি লেস থাকে তাহলে হয়ে যাবে গেটার, আর গ্রেটার যদি থাকে তাহলে হয়ে যাবে লেস। এই কারণে লেস যদি গেটার যদি হয়ে যায় তাহলে উল্টে যাবে, উল্টে গেলে মানে কি এটা এদিকে চলে যাবে আর ওটা অপাশে চলে যাবে, অর্থাৎ রিভার্স হয়ে যাবে। মানে আয়নার সামনে দাঁড়ানোর মতো কিছুটা কি হয়ে যাবে, আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনি আপনার রিভার্স দেখতে পারেন না, মানে প্রতিবিম্ব দেখতে পান, ঠিক এখানেও মাইনাস দিয়ে গুণ করলে ওর রিভার্স হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা পরেরটাই যাই না, মিথুন সরকার বুঝতে পেরেছেন ভাইয়া, তাহলে আমরা পরেরটাই দেখি। পরেরটা দেখি 10 11 কোনটি মূলদ সংখ্যা না, ইউলার যে থিওরাম, ইউলের যে নাম্বার, এটা একটা ধ্রুবক সংখ্যা, ই একটা ধ্রুবক সংখ্যা, পাই একটা ধ্রুবক সংখ্যা, আর 1/√3 এটাও একটা ধ্রুবক সংখ্যা, সরি এটা একটা সংখ্যা 1/√3, আর √3 ভাগ কত √108। আমরা জানি যে সংখ্যাটা বর্গমূল পাওয়া যায় না সে সংখ্যাটা কি হয়, অমূলদ হয়। আর যার বর্গমূল হয় অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায় সেটাই তো মূলদ না। আমি বাস্তব সংখ্যার উপর একটি ডেডিকেটেড ক্লাস নিয়েছিলাম, যদি আপনার বুঝতে সমস্যা হয় সেই ক্লাসটি দেখবেন, তাহলে আশা করা যায় পাবেন। এখানে ঘ নাম্বার উত্তর, এখানে কি ঘ নাম্বার, এটা উত্তর। কিভাবে উত্তর হয়, কারণ এটাই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে √3 কি আমি এভাবে লিখতে পারি 108, 100 কত 108, এটাকে আমি আবার কি লিখতে পারি √3, এখানে 3 গুণ করে যদি আমি
3 গুণ করব, গুণ করলে কত 3 তিরিখে 9, এই তো নাকি 3 3 তিরিখে 9, 3 6 18 সমান সমান 3 কে যদি রুটের বাইরে নিয়ে আসি, অর্থাৎ 3 এর উপরে রুট আছে, আবার কিসের উপরে রুট আছে, 36 এর উপরে রুট আছে, তার মানে √3 ডিভাইড বাই 3 আবার √36, আর √36 মানে কত 6 এর উপরে স্কয়ার সমান সমান এটা আর এটা কেটে যাবে 1/6। তার মানে আমি ঘর থেকে পাইলাম 1/6, 1/6 পেয়েছি না, এটা 1/6। এটাকে মূলদ সংখ্যা না মূলদ সংখ্যা না আপনারা বলেন তো? দুইটি সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ রূপে যদি প্রকাশ করা যায় কি পূর্ণ সংখ্যার, অর্থাৎ p/q আকারে যদি প্রকাশ করা যায়, তার মানে যদি 3 থাকে 3 কে আমরা লিখতে পারবো কত 1, যদি 4 থাকে 4 কে লিখতে পারবো 4/1, এভাবে লিখতে পারি, বা -2 বাই যাই থাক না কেন, যে কথা 2 বাই যদি থাকে কত 7, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। দুইটা সংখ্যাকে পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভগ্নাংশে প্রকাশ করতে পারলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি এটা বুঝতে পেরেছেন কি? এটা আপনারা বুঝতে পারলে আমরা পরেরটা দেখব। বুঝতে পেরেছেন না? এটা উত্তর ঘ, রাইট, হ্যাঁ এটার উত্তর ঘ। আপনারা তো বুঝতে পেরেছেন না? স্যার আমার মনে হচ্ছে ক নম্বর হবে না, ঘ নম্বরটা হবে। ক নম্বরটা তো হবেই না, ক নম্বর কেন হবে? ক নম্বর তো বললামই তো, এটা হচ্ছে একটা এর একটা ভ্যালু আছে, নির্দিষ্ট ভ্যালু আছে, হোয়াট সামথিং, আমার এর মতো মনে হয় 2.7 না কত জানো আর কি। আর পায়ের মান তো আমরা জানি 3.1416, এটা জানি তো। মানে এটা এই নাম্বারগুলো কেন মূলদ না, এটার ভাগ করলে ভাগফল শেষ হয় না, ডট 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 চলতেই থাকে। এটাকেও মূলদ না, কারণ এটা ভাগ করলে ভাগফল শেষ হবে না, ডট 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 চলতেই থাকবে। হ্যাঁ, এই কারণে ওগুলো মূলদ না। অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা। দেখেন এখানে কে এর মান কত হলে সমীকরণ একটি উৎপাদক x-3 হবে। আমরা জানি উৎপাদক উপপাদ্য বলে একটা কথা আছে না, কি উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য হচ্ছে যে যদি কোনো কাউকে এটাকে ভাগ করি কোনো সংখ্যা দিয়ে, তাহলে f অফ সামথিং সেটা সমান সমান কি হবে, f অফ a হবে। আর যদি উৎপাদক উপপাদ্য হয় তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, তার মানে x এর মান কত, যা দিয়ে ভাগ করতে বলবে না উৎপাদক, উৎপাদক মানে কি এটা ভাগ। আমরা পাটিগণিতে ওটাকে বলা হয় ভাজক, আর বীজগণিতে ওটার নাম কি উৎপাদক। আর ভাজকটা কখন গুণনীয়ক হয়ে যায়, যদি ভাগশেষ থাকে না থাকে, তাহলে এটা কি উৎপাদক মানে কি গুণনীয়ক। এটা যদি গুণনীয়ক হতে চায় তাহলে x = 3 হবে। আবার x + 3 যদি থাকতো তাহলে x = কত হতো, -3। তাহলে যেহেতু এখানে x -3 দেওয়া আছে, তাহলে এই সমীকরণে x এর মান কত বসাবো, 3 বসাই দিব। তাহলে 3 বসাই দিলে 3 3 9, 3 3 9, এটা কেটে গেল। আর 2 + k = কি পেলাম, 0। তার মানে k = -2। এটা মনে হয় বুঝতে পেরেছি। এটা বুঝতে পেরেছেন? আমরা বলি যে যখন কোন একটি রাশি একটি বহুপদীর উৎপাদক হয়, কোন একটি রাশি অপর একটি বহুপদীর কি হয়, উৎপাদক হয়, তাহলে সেখানে যেমন এখানে x-3 বলছে না, এটার উৎপাদক। আর এটা কার বহুপদী, x এর বহুপদী না, x এর সর্বোচ্চ কত ঘাত আছে, 2 ঘাত আছে। তাহলে সেখানে x-3 যেহেতু আছে, এটা উৎপাদক যদি হয়, তার মানে x-3 = 0 বা x = কত হবে, 3 হবে। তার মানে এখানে x এর মান যদি 3 বসাই, 3 3 9, এটাও মান কত, 3 3 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 2 + k = কত পাই আমরা, 0। এখান থেকে আমরা পাচ্ছি k = কত, -2। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কটা। আপনারা যদি বুঝতে পারেন বলেন হ্যাঁ, তাহলে আমি পরেরটায় যাব। বুঝতে পেরেছেন? এর ফাঁকে একটু পানিও খেয়ে নি না, ডান, হ্যাঁ -2, ঠিক আছে নাহিদ। এবার 13 নম্বরটা দেখি। আমরা জানি লগ হচ্ছে সূচকের বিপরীত না, লগ কি সূচকের বিপরীত। অর্থাৎ যদি আমরা জানি এরকম যে a⁴x = b এভাবে থাকে, তাহলে log ab = কি লিখতে পারি, x লিখতে পারি না, এটা তো সূত্র। তাহলে আমি সাইডে এটা লিখে রাখি, a⁴x = যদি b, তাহলে ভিত্তি a আর b = কি জানি, x, এটা সূত্র। তাহলে এই অঙ্কটা আমরা করি দেখি, এটা সমান সমান কত বের করতে বলেছে। তাহলে আমরা এটা ধরে নিলাম log 8 0.25 = x ধরলাম।
হ্যাঁ ধরে নিলাম, তার মানে কি 8 টু দ্য পাওয়ার x কত পেলাম 0.25 পাবো না পাবো না? এটাই তো পাবো, কারণ দেখেন এখানে a টু দ্য পাওয়ার x b, তাহলে a b কি x, তাহলে 8 টু দ্য পাওয়ার 8 টু দ্য পাওয়ার কত দেখেন 8 টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার x লিখলাম না, 8 টু দ্য পাওয়ার x কত এত, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি কত 1/4, পারে না পারে না, কারণ 1/4 হচ্ছে 0.25, জানি না, এটাকে যদি আপনি এভাবে না লিখে এভাবে লেখেন তাও তো পারেন, ওপরে 25 আর নিচে কত 100, 4/25 100, এটাকে আবার আমরা লিখতে পারবো কি টু দ্য পাওয়ার -2, পারবো না, কারণ আমরা জানি এটা সমান সমান কি 1/2 এর উপর স্কয়ার, তার মানে কি হচ্ছে 2 এখানে নিচে প্লাস আছে, উপরে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, উপরে গেলে মাইনাস হয়ে যাবে। ঠান্ডা লাগছিল তো এখন এসিটা বন্ধ করে দিয়েছি, সরি। এখন এখানে টু দ্য পাওয়ার 3x তো লিখতেই পারি নাকি, লিখতে পারি না, আমরা একটু ইয়া করে দিই, এটাকে আর ভাঙ্গাই দিই, 2 এর উপরে 3 এর উপরে কত x, তার মানে 2 এর উপরে 3x, ঠিক না? এখানে দেখেন এখানেও 2 এখানেও 2, যদি বেস সমান হয় পাওয়ার কি হয়ে যাবে সমান হয়ে যাবে, অর্থাৎ 3x -2, এই তো অঙ্ক হয়ে গেছে না? তাহলে উত্তর কত হবে এখানে x সমান, আপনারা বলেন, কে বলবে আমার সাথে, বলেন তো আপনারা, একজন বলেন অন্তত, তাহলে x কত পাবো আমরা, কে বলবে আপনাদের মধ্যে, x আপনারা বসাই দিন, ঠিক আছে? তাহলে x -2 কত 3 না, -2 কত 3, হ্যাঁ? তাহলে আমরা পরেরটা দেখি, দেখেন এখানে বলছে যে 11 সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বে অবস্থিত উক্ত বৃত্তের কোন জায়ের দৈর্ঘ্য কত হবে? একটা বৃত্তের কেন্দ্র না, কি দেওয়া আছে, বৃত্ত আর বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে 5 সেমি দূরত্বে একটি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে? জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, যেখানে ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমরা স্যার পিথাগোরাস থেকে একটি সূত্র জানি না, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বলা হয় যে বিজ্ঞানের ভিত্তি হচ্ছে এই পিথাগোরাস সাহেবের কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই সূত্রটি। এটি দেখতে খুব ছোট মনে হয়, বাট এটার প্রয়োগ অনেক 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 বেশি। তাহলে এটা আমরা একটা বৃত্ত আঁকাইলাম, পারবো না বৃত্ত আঁকাইতে? এইখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে, কেন্দ্রবিন্দু বলছে তো, বৃত্তের কেন্দ্র হতে কত সেমি নিলাম, এদিকে মনে করেন 5 সেমি, এদিকে নিলাম, এটা কত দিলাম 5 সেমি। 5 সেমি দূরত্বে অবস্থিত বৃত্তের জ্যা, আমরা কি জানি যে বৃত্তের ভিতরে একাধিক জ্যা থাকতে পারে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন জ্যা আঁকাইতে পারি, যেখানে সব থেকে বড় জ্যার নাম হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ না। তো এখানে দেখেন এইটা যদি জ্যা বলতে পারবো না, এই জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই জ্যার দৈর্ঘ্য ধরে নিলাম কেন্দ্র ও, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম মনে করেন ডি, কথার কথা একটা দিলেই হইলো নাকি, অর্থাৎ ওডি এর দূরত্ব কত 5, আর বলছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দিয়ে দিই। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো রেখা আঁকাইলেই সেটা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে এখানে 11 সেমি দেওয়া আছে না, নাই আছে না? তাহলে আমাকে এটা বের করতে হবে, এটা বের করতে হলে আগে প্রথমে এটা বের করতে হবে, তারপরে এটা। আর এখান থেকে সূত্র আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে 11 স্কয়ার, সূত্র হচ্ছে কি 11 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এই তো নাকি? এটা সমান কি 11 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল টু 121 মাইনাস 25 সমান কত হবে জানো, বলেন না কেউ একজন বলেন তো, মনে হয় 96 না, সম্ভবত 96 হইল। আচ্ছা ঠিক আছে, 96 কে আমি কত জানো 5 × 85 6 × 96 লিখতে পারি না, তাহলে 16 × 6 লিখতে পারি নাকি, সমান ও হ্যাঁ ঠিক আছে, তো
আমি তো ইংলিশেই লিখেছি সব। 16 গুণ 96, তার মানে 16 গুণ 6, এটাকে আমি লিখতে পারি কত, 4 উপরে স্কোয়ার গুণ 6, অর্থাৎ এটা সমান সমান 4 গুণ √6। এই তো, অর্থাৎ এইটুকু পাইলাম আমি কত, 4 গুণ, একসাথেও লিখতে পারি আমরা 4√6। ঠিক আছে, তাহলে এই তো অর্ধেক, তাহলে পুরোটা হলে কত হবে, 2 গুণ হবে না, তার মানে 4 দুগুণে কত হবে, 8 না? দেখেন তো মিলছে কিনা এটা, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারলে অবশ্যই অবশ্যই আমার সাথে সাথে একটু ডান লিখবেন আর কি। হ্যাঁ, এখানে আবারও বলি যে একটা বৃত্তের একটি কেন্দ্র থেকে 5 সেমি দূরত্বে, কত সেমি, 5 সেমি দূরত্বে, এই যে কেন্দ্র থেকে 5 সেমি, এইটুকু দূরত্ব হচ্ছে 5 সেমি দূরত্বে একটা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব, আবার বলি, বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। অথবা যদি বৃত্তের জ্যা কেন্দ্র থেকে যদি কোনো একটা রেখা আঁকি, যদি সমান 2 ভাগে ভাগ করে তাহলে ওইটা হয় লম্ব। এটা হচ্ছে ভাইস ভার্সা, একটার বিপরীত আরেকটা। তাহলে যদি লম্ব হয় তার মানে দুই পাশের কোণ হচ্ছে 90 আর 90, তার মানে এ পাশেও 90 এ পাশেও 90, আর 90 ডিগ্রি যখনই কোনো ত্রিভুজের হবে তখন সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আমার মনে হয় এটা ক্লিয়ার। তারপরেও বৃত্তের যেহেতু আমরা ক্লাস নিব, আমি তো ধীরে ধীরে সব ক্লাসে নিচ্ছি, সবগুলো ক্লাস নিব আপনাদের, সেই ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ত্রুটি থাকে। আশা করি এখানে বুঝতে পেরেছেন। তাহলে যেহেতু আমরা পুরোটা বের করতে বলছি, আমরা অর্ধেক পাইলে তো পুরোটা পাবোই। ধরেন আপনি কোন একটা জায়গায় যাবেন, আপনাকে কেউ বলে দিল যে এটার অর্ধেক দূরত্ব হচ্ছে 10 কিলো, তাহলে আপনি কি পুরো দূরত্ব নির্ণয় করতে পারবেন না? 10 দুগুণে 20 কিলো, এই তো সহজ একটা ট্রিক্স, তাই না? তাহলে ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারলে একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা। ভাইয়া আপনারা বুঝতে পেরেছেন আমার এই অঙ্কটা? বুঝতে পারলে ডান না? আমি আপনাদের কমেন্টে একটু দেখি কি অবস্থা, কেমন বুঝলেন কমেন্ট। এখানে জাহাঙ্গীর আলম ভাই ডান, ঠিক আছে, জাহাঙ্গীর ভাই ডান লেগেছে। আর দু একজন না আছে না, নাহার বিনতে আজাদ, আপনারা কেমন আছেন? আপনারা তো নিয়মিত আসেন দেখি। নাহার, জাহাঙ্গীর ভাই, আপনারা কেমন আছেন? ভালো না? মিথুন ভাইও তো আসছে আজকে দেখছি। মাবিয়া বিথি, ভালো আছেন আপনারা? আশা করি ভালোই থাকবেন। আমরা পরেরটা দেখি, এটা যেহেতু বুঝতে পেরেছি। 15 নাম্বার দেখেন, এই অঙ্কটা আপনারা একবার পড়েন, যেহেতু আজকে পরীক্ষা, হয়তো অনেকে পরীক্ষা দেন নাই, যারা পরীক্ষা দেন নাই একটু কষ্ট করে অঙ্কটা পড়েন। হ্যাঁ, অঙ্কে বলছে যে এক ব্যক্তি বছরের প্রারম্ভে, মানে একজন ব্যক্তি বছরের একেবারে শুরুতে, কখন, শুরুতে, একেবারে শুরুতে, মনে করেন ফার্স্ট ডে জানুয়ারি মাসের 1 তারিখে, 1 তারিখে সে 3টি গাছ রোপণ করলেন। কয়টা গাছ রোপণ করেছে? 3টি গাছ রোপণ করেছে না? 3টি গাছ রোপণ করার পরে বলছে এরপর প্রতি বছর 5টি করে অতিরিক্ত গাছ রোপণ করলেন। মানে প্রথম বছর সে 5টি, পরের বছর আবার অতিরিক্ত 5টি, পরের বছর আবার অতিরিক্ত 5টি, পরের বছর আবার অতিরিক্ত 5টি। আবার বলি যে একজন ব্যক্তি মহান ব্যক্তি, যেন তেন ব্যক্তি না তো। আপনি তো সবসময় গাছ লাগায় না, আপনি যদি গাছ লাগান তাহলে আপনিও মহান ব্যক্তি। যদি আপনি মহান ব্যক্তি হয়ে থাকেন তাহলে কি করছেন, আপনি প্রথমে জানুয়ারি মাসের প্রথমে 3টি গাছ লাগিয়েছেন। এর পরের বছরে আপনার মহত্ব আরো বেড়ে গেছে, বেড়ে গিয়ে কি করলেন, আপনি আরো 5টি গাছ লাগাইলেন ওই 3টার সাথে। তার মানে পরের বছর আপনি 8টি গাছ লাগিয়েছেন। এখন দেখলেন এই গাছ লাগানোর কারণে পরিবেশের আরো অনেক উন্নতি হচ্ছে, পরিবেশ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে বা পরিবেশ ভারসাম্য রক্ষায় আরো ভালো হচ্ছে, সেক্ষেত্রে আপনার মহত্বটা আরো বেড়ে গেছে। সে বছরের পরে আবার আপনি কি করলেন, আরো 5টি অতিরিক্ত গাছ লাগাইলেন। এইভাবে যে গাছ লাগাইতে থাকছেন, গাছ লাগাইতে লাগাইতে কত বছর পরে, 20 বছর বা 20তম বছরে তিনি মোট কতটি গাছ লাগিয়েছেন, এটাই আমাকে বের করতে হবে, তাই না? 20তম বছরে তিনি কতটি গাছ রোপণ করলেন। পারবো না আমরা? এটা হচ্ছে সমান্তর ধারার অঙ্ক। কি ধারার অঙ্ক? সমান্তর ধারা হচ্ছে যে ধারাটা এমন ভাবে বইবে যে প্রত্যেক পথ তার আগের পথের থেকে সমান গতিতে আগাবে না। অর্থাৎ
যে কোনো পদ থেকে তার আগের পদের বিয়োগফল সবসময় সমান হবে। তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা এইরকম, প্রথম প্রথম বছর 3টা, পরের বছর 8টা, তারপরের বছর 11টা, এভাবে তার 11টা কেন 13টা হবে, 13টা, তারপরের বছর 18টা, এভাবে তার গাছ লাগানো চলতে আছে। সেই ক্ষেত্রে 20তম অর্থাৎ 20 n-তম পদ মানে কত, 20তম। তো আমরা n-তম পদ ইকুয়াল টু কি জানি, n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা জানেন না? জানেন না? জানেন না? 20তম বছরে তিনি কতটি গাছ লাগাবেন? তাহলে এখানে দেখেন a এর মান কত দেওয়া আছে, 3 প্লাস n মানে কত, 20 বিয়োগ 1, আর সাধারণ অন্তর কত দেয়াই তো আছে এখানে 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 13 থেকে 8 বিয়োগ করলে 5, 5 সমান সমান 3 যোগ 19 গুণ 5, 5 19 95, আর 3 যদি যোগ ভুল না হয় তাহলে কত হবে, 98। এই অঙ্কটাকে আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতে মোবাইল আছে, আমি দেখতেছি আপনারা কে কি কমেন্ট করতেছেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন না? আশা করি এটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আমরা পরেরটা দেখি নাকি শেষ? অঙ্ক আজকে অনুষ্ঠিত পরীক্ষার অঙ্ক শেষ, তাই না? তাহলে এই ছিল আজকে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন। আমরা তাহলে পরেরটাই যাই নাকি? এই 15টা প্রশ্নের মধ্যে আপনি কোনটা কোনটা পারেন নাই, যেটা যেটা পারবেন না বা বুঝতে পারেন নাই একটু অনুগ্রহ করে বলেন। আমি জাস্ট সংক্ষেপে একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করব। আরিফা আক্তার, হ্যাঁ রাইট, অবশ্যই 98 হবে। স্যার আপনার সাথে আছে জাহাঙ্গীর আলম ভাই, আমিও আপনাদের সাথেই তো থাকি, আছি তো, থাকবো ইনশাল্লাহ। আশা করি আপনারা যদি ক্লাসগুলো করতে থাকেন অনেক উপকৃত হবেন।